আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 ও 25 কী অবস্থা তোমাদের? আশা করি খুব ভালো। আমি আছি তোমাদের মাঝে, তোমাদের সাইমন ভাইয়া। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি তোমাদের বাংলা বইয়ের একটি কবিতা। কবিতার নাম হলো সেই দিন এই মাঠ, লেখক জীবনানন্দ দাশ। তো তোমরা অনেকেই আছো যারা কবিতার মূল ভাবটা তোমরা ধরতে পারো না। এই কারণেই আমি এই ক্লাসটা তোমাদের মাঝে দিচ্ছি যে তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো একটু খেয়াল দিয়ে শোনো। তো চলো শুরু করা যাক। তোমরা লেখকের পরিচিতি বা কবি পরিচিতিটা নিজে নিজে পড়ে নেবা, এটা বোঝানোর মতো কিছু নাই। এখানে জন্ম, মৃত্যু এবং তিনি কোথায় লেখাপড়া করেছেন এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের কবিতা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে কবি বুঝিয়েছে যে আজ যদি তুমি মারা যাও তাহলে তোমার স্বপ্নটা ওইখানেই থেমে যাবে, কিন্তু যারা বেঁচে আছে তাদের স্বপ্ন থামবে না, তাদের স্বপ্ন তাদের মতনই এগিয়ে যাবে। তুমি যদি আজ মারা যাও তাহলে তোমার স্বপ্নটা ওইখানেই স্তব্ধ হয়ে যাবে, ওইখানেই থেমে যাবে, কিন্তু তোমার স্বপ্ন থেমে যাওয়ার কারণে বা তোমার চলে যাওয়ার কারণে কারো কিছু আসবেও না, যাবেও না। মাঠ স্তব্ধ হবে না কেউ জানি, এখানে বুঝিয়েছি মনে করো যে মাঠে যে বাচ্চারা খেলে, এদের খেলা তোমার মৃত্যুর ফলে বন্ধ হবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে আর কবে আর ঝরে, এই জিনিসটা তারা বুঝিয়েছে যে সোনার স্বপ্ন। সোনার স্বপ্ন বলতে কি বুঝিয়েছি ভাইয়া? মনে করো যে তুমি এখন চিন্তা করতে আসছো তুমি ডাক্তার হবা, অথবা তোমাদের সামনের পরীক্ষায় তুমি A+ পাবা। তো এটি কি একটা স্বপ্ন? এই স্বপ্ন কি কবে আর ঝরে, মানে শুরু হয় আবার শেষ হয়, এক দিক দিয়ে শুরু হয় অন্য দিক দিয়ে শেষ হয়, মানে তোমার দিক দিয়ে শুরু হলে আমার দিক দিয়ে সেটা শেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, এই ধরনের কিছু বুঝিয়েছেন। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে। এখানে একটু বোঝার চেষ্টা করো যে কবি কি বোঝাতে চাইছেন। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে। এখানে আমি চলে যাব বলতে বুঝেছেন আমি যদি মারা যাই তাহলে কি আমার মারা যাওয়ার ফলে চালতা ফুল কি শিশির জলে আর ভিজবে না। শিশির জল বলতে কি বোঝায় সেটা তোমরা জানো, মানে শীতের দিনে অথবা তোমরা রাতের বেলায় যে কুয়াশাটা দেখো ওটা অনেকে কুয়াশা নামে চিনে। তো এই শিশির জলে কি চালতা ফুল ভিজবে না? এটা কি কবি একটা অনুভূতি নিয়ে বলছে, আবেগময় একটা কথা। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে নরম গন্ধের ঢেউয়ে। মানে আমি যদি মারা যাই তাহলে কি চালতা ফুল আমার জন্য কি আর চালতা ফুল না ভিজে থাকবে? থাকবে না তো। পৃথিবীর নিয়মই চলে যাবে, তাতে তুমি থাকলেও চলবে না থাকলেও চলবে। কবি এই জিনিসটাই তোমাদের মাঝে বুঝিয়েছেন। লক্ষ্মী পেঁচা গান গাইবে না কো তার লক্ষ্মীটির তীরে, আমি যদি মারা যাই তাহলে কি লক্ষ্মী পেঁচাটিও গান গাওয়া বন্ধ করে দিবে। কবি এই জিনিসটা বলছেন যে আমি যদি আজ পৃথিবীতে না থাকি তাহলে আমার জন্য কি এত কিছু বন্ধ হয়ে যাবে, বা আমার জন্য কি এগুলো বন্ধ হয়ে যাবে? যাবে না, মানে মূল কথা কি যাবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, মানে কত সুন্দর সুন্দর স্বপ্ন দিন দিন তৈরি হয়, অন্যদিকে মৃত্যুর মাধ্যমে সেটি শেষ হয়ে যায়। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভেজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসেছে চরের খুব কাছে। পৃথিবীতে এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিয়ারা ধুলো আজ বেলিলন ছায়ে হয়ে আছে। এখানে কবি যে জিনিসটি বুঝিয়েছে যে আমি যদি মারা যাই তাহলে কি লক্ষ্মী পেঁচাটি আর গান গাইবে না নদীর তীরে বা লক্ষ্মীটির তীরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। মানে আমি যদি মারা যাই তাহলে কি আর শান্ত বাতি জ্বলবে না বা ভিজে গন্ধ আসবে না, খেয়া নৌকোগুলো চরের খুব কাছে এসে কি ভিড়াবে না বা লাগবে না, এই জিনিসটা বুঝিয়েছেন। তো দেখো এই কবিতাটা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আমি তোমাদের মাঝে দেখাই। এভাবে একটি প্রশ্ন দিতে পারে, মানে এভাবে দেয় না তবু তোমাদের দিতে পারে, এই বলছি আমি যে দিতে পারে, তো জেনে রাখলে তো আর অসুবিধা নাই। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এইখানে একটা প্রশ্ন, খুব সামান্য একটা প্রশ্ন থাকে
সেই দিন এই মাঠ কবিতায় সেই দিন এই মাঠ কি কি হবে না কো জানি এই কথাটা বলেছে, কি কি স্তব্ধ হওয়ার কথা বলেছে, মাঠ স্তব্ধ হবে না কো, এই জিনিসটা বলছে। আমি আবার একটু স্পষ্ট করে বলি, সেই দিন এই মাঠ কবিতায় কোনটি স্তব্ধ হওয়ার কথা বলেছে? উত্তর কোনটা ভাইয়া? মাঠ। আবার এখানে দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, কিসের স্বপ্ন? সোনার স্বপ্ন। এই লাইনটা তোমার এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এবং এই শেষের লাইনটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। তো আমি এই জিনিসটা কিভাবে প্রশ্ন আসবে বলছি সেটা। চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে? সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে বলো তো? চালতা ফুল। এই কারণে উত্তর হবে চালতা ফুল। লক্ষ্মী পেঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তীরে? সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির গানের কথা বলা হয়েছে? কি হবে? লক্ষ্মী পেঁচা। তো এই ধরনের আরও কিছু প্রশ্ন আছে, যে শান্তবাতি, চারদিকে শান্তবাতি, চারদিকে কী বাতির কথা বলা হয়েছিল ভাইয়া? শান্তবাতি। খেয়া নৌকোগুলো এসেছে চরের খুব কাছে। এই লাইনটায় কিন্তু একটা প্রশ্ন আছে, খেয়া নৌকোগুলো কোথায় এসে লেগেছিল? চরের খুব কাছে। আবার চরের খুব কাছে কি এসে লেগেছিল? খেয়া নৌকোগুলো। তো এই, আর দেখো তোমাদের এইখানে বইয়েরই এমসিকিউগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মাঝে। এই দেখো, আমি যেটা পড়াইছি তুমি যদি এটা খেয়াল দিয়ে পড়ো তাহলে এখানে প্রতিটা এমসিকিউর উত্তর তুমি পারবে। সেদিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি বলো তো? কী হবে? নিজে নিজে একবার দেখো যে তুমি পারো কি না। গোলাপ, শিউলি, চালতা, কদম, কোনটা হবে? অবশ্যই ভাইয়া কী হবে? চালতা ফুল হবে। কারণ কি, এইখানে দেখো তুমি, চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে? সেদিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি, মানে কোন ফুলের কথা বলা হয়েছিল? চালতা ফুল পেয়েছি আমরা। আমি চলে যাব বলে, কি আমি চলে যাব, কবি কোথায় চলে যাওয়ার কথা বলা হয়েছে? গ্রামে, পরপারে, শহরে, বিদেশে। এটার উত্তর তোমরা পারবা। এটার উত্তর আমি সরাসরি স্পষ্টভাবে না বললেও, স্পষ্টভাবে আমি বলছি, কিন্তু এখানে অপশনে সেটা স্পষ্টভাবে দেওয়া নাই। তো দেখো তুমি পারো কি না। গ্রামে যাওয়ার কথা বলেছে, না শহরে, না পরপারে, না বিদেশে? আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। গ্রামে তো মানে বোঝো গ্রামে, আর শহরে মানেও বোঝো শহরে। পরপারে বলতে বুঝিয়েছেন যে পরকালে অথবা মৃত্যুর যে জিনিসটা আছে, বা মৃত্যুর আর এক নাম দিয়েছে এখানে পরপারে, বুঝছো? আর বিদেশে মানে তো দেশের বাইরে। তো কোনটার উত্তর সঠিক হবে? কোনটা উত্তর সঠিক হবে সেটা বলো। উত্তর সঠিক হবে ভাইয়া পরপারে। কারণ কি, দেখো এই কবিতায় একটি লাইন আছে যে আমি চলে যাব বলে, চালতা ফুল কি ভিজবে না শিশির জলে। এই কথাটা আমি যখন বলছি তখনই আমি ব্যাখ্যায় বলছিলাম যে আমি চলে যাব বলতে কবি বুঝিয়েছে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, বা আমি যদি মারা যাই, তো মারা যাওয়ার আর এক নামই এখানে বুঝিয়েছে যে পরপারে। তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে। তো এখানে একটা প্রশ্ন এখন দিয়েছে উদ্দীপক অনুযায়ী। উদ্দীপকে সেদিন এই মাঠ কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে? সৌন্দর্য, ঐতিহ্য, ঐশ্বর্য, আনন্দ। কোনটা হবে বলো তো ভাইয়া? সৌন্দর্যের কথা বলেছে, নাকি ঐতিহ্যের কথা বলেছে, নাকি ঐশ্বর্যের কথা বলেছে, নাকি আনন্দের কথা বলেছে? একটু নিজেরা যদি তুমি চেষ্টা করো তাহলে এই জিনিসটা তুমি পারবা। তো নিজে একটু দেখো যে সঠিক উত্তর কোনটা হবে। এটার উত্তর হবে ভাইয়া ঐশ্বর্যের। তো চলো আমি তোমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে কি ছাই হয়ে গেছে, বেলিলন ছাই হলো আজ। এই এশিয়ারা ধুলো আজ, বেলিলন ছাই হয়ে আছে। তো উত্তরটা তোমরা পেয়ে গেলা। এবার খ নম্বরে তুমি দেখো, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতাটি যদি আমি যেটুকু বলছি এইটুকু তুমি যদি খেয়াল দিয়ে শোনো তাহলে তুমি এটার উত্তর পারবা, আবার ক থেকে বড় ঘ পর্যন্ত সব প্রশ্নের উত্তরই তুমি পারবা। তো দেখো খ নম্বরে কী বুঝিয়েছে, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কী বুঝিয়েছেন? বলতে কবি এইটা বুঝিয়েছেন যে আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার জন্য মাঠ স্তব্ধ হবে না, চালতা ফুল শিশির জলে ভেজা বন্ধ করবে না, খেয়া নৌকোগুলো চরের কাছে আসা বন্ধ করবে না, মানে যে যার মতন চলবে। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার কারণে কারো
কাজ থেমে থাকবে না, বা কেউ আমার জন্য থেমে থাকবে না, সকলে সকলের মতন নিজের জীবন পার করবে। তো এইটাই বুঝেছি, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল। আমি থাকলেও চিরকাল তাদের কাজ চলতে থাকবে, আমি না থাকলেও তাদের কাজ চলতে থাকবে। এখন তুমি মারা গেলে কি এই ঋতুর পরিবর্তন হওয়া কি থেমে থাকবে? থাকবে না তো। প্রকৃতি প্রকৃতির মতোই চলে যাবে, তুমি তোমার মতন স্তব্ধ হয়ে যাবা। এই জিনিসটি বুঝিয়েছে। গ নম্বরে কী বলেছে? উদ্দীপকে প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এইমার কবিতায় সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো না, ব্যাখ্যা করো, এটা বলছে। তো আগে উদ্দীপকটা আমরা দেখি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী ও অরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকাল নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরন্তর প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না, কিন্তু প্রকৃতি চিরকাল নানা রূপ রস গন্ধ বর্ণে বিরাজমান হয়ে থাকে। অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথা দ্বারা উদ্দীপকটি তৈরি করা হয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি যে উদ্দীপকে এই জিনিসটা বুঝিয়েছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কিছু কিছু গল্প আছে। তোমাদেরই একটা গল্প আছে কি, অপু ও দুর্গা। অপু ও দুর্গাকে নিয়ে একটি গল্প আছে, গল্পটির নাম সম্ভবত আমাটির ভেপু। তো এই গল্পটিতে তোমরা কি দেখেছো? দুটি কিশোর কিশোরী, ভাই ও বোন, তারা কি প্রকৃতির নিয়মে, মানে প্রকৃতির মাঝেই তাদের একটা আলাদা জগতের মতন তারা তৈরি করে নিয়েছিল। তারা সব সময় দুরন্ত প্রকৃতির ছিল, ঘরে থাকতো না, তারা পাশের বাড়ির আম বা লিচু বা এই ধরনের যত কিছু আসলে তারা সেগুলো খাইতো, বা এইগুলো নিয়েই তারা ব্যস্ত থাকতো। বাসায় থাকতো না, তারা এসব নিয়েই কি ব্যস্ত থাকতো। তো তারা কি প্রকৃতির রূপ রস গন্ধ এগুলো খুব মন ভরে উপভোগ করত। আর প্রতিটি মানুষই এইভাবে উপভোগ করে। কিন্তু তুমি একটা জিনিস চেষ্টা করো, তুমি ছোটোবেলা থেকে এখন যে নবম ও অথবা দশম শ্রেণীতে পড়ো, তোমরা প্রকৃতিকে উপভোগ করে আসতে আছো এবং ভবিষ্যতেও আসবা উপভোগ করতে করতে। তো একটা সময় কি তোমার জীবন থেমে যাবে, তুমি মারা যাবা, আমি মারা যাব। তো তুমি মারা যাওয়ার দিনও আমি তোমাকে একটা সূক্ষ্ম উদাহরণ দিচ্ছি যে তুমি যেদিন মারা যাবা ওই দিন অন্য একটা বাচ্চা জন্ম নেবে। তো তোমার স্বপ্ন ওইখানে শেষ, ওর স্বপ্ন ওই দিন থেকে শুরু। তো কবি এই জিনিসটাই বুঝিয়েছেন। আর এখানে বলছে উদ্দীপকে প্রকৃতি জানার সঙ্গে সেদিন এই মাঠ কবিতায় সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তো সাদৃশ্যপূর্ণ দিকটি কী ভাইয়া? সাদৃশ্যপূর্ণ বলতে বুঝিয়েছেন যে উদ্দীপকের সাথে তোমার কবিতায় কোন কোন দিকের সঙ্গে মিল আছে। উদ্দীপকের সঙ্গে কবিতায় কোন কোন দিকের মিল আছে এই জিনিসটা যদি আমি বলি, তাহলে দেখো তুমি প্রকৃতির প্রশংসা অথবা কি প্রকৃতির নিয়ে যে একটা ভালোবাসা, গভীর প্রেম, এই জিনিসটার সঙ্গে কি উদ্দীপকের সঙ্গে মিল আছে। কথা বুঝতে পারছো? এরপর দেখো বড় ভাই কি বলছে, কবিতায় উল্লিখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্কে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কবিতায় উল্লিখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো দেখো আমরা যে কবিতাটা পড়েছি এই জিনিসটার যে মূল ভাবটা ছিল যে সকল কিছু তার নিয়মে চলতে থাকবে, প্রকৃতি তার নিয়মে চলতে থাকবে, কিন্তু আমার স্বপ্ন একসময় থেমে যাবে। আর উদ্দীপকে এই জিনিসটি বলছে যে প্রকৃতি চিরকালই নানারূপ রস গন্ধে বর্ণে বিরাজমান থাকে। তুমি কিন্তু চিরদিন একরকম থাকবা না, কিন্তু প্রকৃতি কি, ও কখনো চেঞ্জ হবে না, ও কখনো পরিবর্তন হবে না। তো সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো সভ্যতার বিবর্তন মানে কি? একটা সময় তুমি ছোট ছিলা, ওই সময় তুমি অনেক কিছু বুঝতা না। সহজ ভাষায় বলতে গেলে ছোটোবেলায় অনেক বাচ্চাদের ধারণা থাকে যে আকাশের উপরেও মানুষ থাকে, মাটির নিচেও মানুষ থাকে, কিন্তু কি এই স্বপ্ন বা এই যে মনের চিন্তাটা এটা কিন্তু বড় হয়ে থাকে না। এই জিনিসটা কি বুঝাইছে যে তুমি পরিবর্তন হয়ে যাবে আস্তে 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 তুমি পরিবর্তন হইতে হইতে শিশু থেকে কিশোর হবা, কিশোর থেকে যুবক হবা, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে তুমি মারা যাবা। কিন্তু প্রকৃতি কখনো বৃদ্ধ হবে না, প্রকৃতি তার নিজের নিয়মে চলতে থাকবে। তো বুঝতে পারছো আশা করি যে আমি এতক্ষণ কি বুঝিয়েছি। তুমি যদি এই জিনিসটা কয়েকবার পড়ো তাহলে তুমি বুঝতে পারবা
যে আমার জন্য কারো কিছু থেমে থাকবে না, আমি মারা গেলেও সবাই সবার মতন চলবে, আমি বেঁচে থাকলেও সবাই সবার মতো চলবে। তো আশা করি তোমরা আমার এই পড়াটা বুঝতে পারছো। তো আমি তোমাদের সামনের ক্লাসে, নেক্সট ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করব, যদি তোমরা এইটা আমাকে জানাও তাহলে আমি খুশি হব। আর যেহেতু আমার চ্যানেলটা খুবই নতুন, সেরকমভাবে ভিউজও আসে না, তো তোমরা যদি কষ্ট করে সাবস্ক্রাইবটা করো বা লাইক করে পাশে থাকো তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা অনেক বড় ইউটিউব চ্যানেলের মালিক হব, যেখানে ফ্রিতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের ফ্রিতে পড়ানো হবে ইনশাল্লাহ। সেই দোয়া করো যাতে আমি এই স্বপ্নটা পূরণ করতে পারি। তো সকলকে ধন্যবাদ। আর তোমাদের যদি গাইড থাকে তাহলে এই কবিতাটার সমস্ত এমসিকিউ এবং সমস্ত সিকিউগুলো দেখবে। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্নের উদ্দীপক বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।